এবং হাজব্যান্ড এই সেকশন 9টা করার পরেই তখনই কিন্তু ওয়াইফ এফআইআর করে এবং এবং বিভিন্ন রকম সেকশন কিন্তু স্বামীর এবং স্বামীর পরিবারের উপরে সেগুলো লাগিয়ে দেয়। সেকশনগুলো ফার্স্টে তো তিনি 498-এ তো অবশ্যই লাগিয়েছেন। এছাড়া নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি এটা টোটালি 498A নিয়ে। এখানে খুবই বাজে ঘটনা ঘটেছে এবং ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাটা গেছে। আর আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে প্রথমেই রিকোয়েস্ট করে বলছি যে ভিডিওটা কিন্তু বেশ লং হবে এবং আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনারা ভালো নলেজ গেইন করতে পারবেন। দেখুন, নলেজ গেইন করতে গেলে, শিখতে গেলে, জানতে গেলে তো ডেফিনেটলি একটু আপনাকে টাইম দিতে হবে। সুতরাং আপনাদের আমি রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং লাস্ট পর্যন্ত কি হলো ঘটনাটা সেটাও জানতে পারবেন। তাহলে এবারে শুরু করি। ব্যাপারটা হচ্ছে যে 498 এর মিসইউজ মানে খুবই বেড়ে চলেছে, আজকাল খুবই বেড়ে চলেছে। এই নিয়ে অনেক আমরা প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে আমরা যা দেখতে পারি, নতুন নতুন ডিরেকশন আসছে, নতুন নতুন জাজমেন্ট আসছে 498A নিয়ে। কিন্তু 498-এর যে মিসইউজ এটা কিন্তু কখনোই কোনো রকমভাবেই কমানো যাচ্ছে না। কোর্টেও মোটামুটি যারা ওয়াইফ পক্ষ থাকে এবং ওয়াইফ থাকে তারা যখন ফলস অ্যালিগেশন দেয়, 498 করে, তাদেরও কোর্ট নানা রকম কথা শোনায়, ডেফিনেটলি শোনায়। এবং হাজব্যান্ড কিন্তু যেহেতু দোষী হয় না, যেরকম এভিডেন্স প্রুফ থাকে না, তো হাজব্যান্ডরা ডেফিনেটলি জিতে যায় এবং 498 কেস খারিজ হয়ে যায়। কিন্তু কয়েকটা ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যে 498-এর জন্য একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যেতে হয়। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে 498 ক্রমশ বেড়ে চলেছে, এই নিয়ে খুবই একটা চিন্তার ব্যাপার। কারণ দেখুন, 498 এটা একটা আইপিসি ধারা 498A, এবং এটা যদি আপনার উপর যদি চলে তো ডেফিনেটলি আপনি অনেক জায়গাতেই প্রবলেম ফেস করতে পারেন। হ্যাঁ, আপনি বেল পেয়ে যাবেন, কিন্তু বেল পাওয়া মানেই হচ্ছে যে আপনার কেসটা শেষ হয়ে গেছে, ডেফিনেটলি তা নয়। তারপরে দীর্ঘদিন ধরে ট্রায়াল চলতে থাকে। প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে ঘরের যিনি স্ত্রী থাকেন তিনি ঝগড়াঝাটি করে নিজের বাপের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে স্বামীর ওপরে এবং স্বামীর পরিবারের ওপর বিভিন্ন কেস দেয়। ডেফিনেটলি আমি সব মেয়েদেরকে এই কথা বলছি না, ছেলেরাও অনেক সময় খারাপ থাকে, মেয়েরাও অনেক সময় খারাপ থাকে। যদি ছেলেরা ডেফিনেটলি আপনার উপর অত্যাচার করে তো মেয়েরা ডেফিনেটলি অ্যাকশন নিতে পারে, কিন্তু ফলস অ্যালিগেশন লাগালে কিন্তু খুবই বিপদ। কারণ যখন ওয়াইফরা এরকম ফলস অ্যালিগেশন লাগিয়ে দেয় স্বামীর ওপরে এবং স্বামীর পরিবারের ওপরে, যদি ফলস হয় তো ডেফিনেটলি কিন্তু সেই ফলস মামলা খারিজ হতে কিন্তু খুবই সময় লেগে যায়। এবং স্বামী ট্রায়াল কোর্ট থেকে যদি ঠিকমতো বিচার না পায় তো তখন তাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও যেতে হয়। এবং ব্যাপারটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন কোর্টকে এবং পুলিশদের ডিরেকশন দেওয়া হয় যাতে 498A যে ধারাটা আছে, যে কেসগুলো হয় সেগুলো যাতে ফলস না হয়, সেই জন্য নানারকম ডিরেকশন অনেক সময় সুপ্রিম কোর্ট থেকে দিয়ে থাকে, বিভিন্ন কোর্টকে এবং পুলিশদেরকে দিয়ে থাকে। কিন্তু এ সত্ত্বেও 498 কেস বেড়েই চলেছে। তাহলে আজকের যে কেসটা সেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু ভালোভাবে মন দিয়ে শুনুন আজকের কেসটা কি ঘটনা ঘটেছে। আর এই কেসের জাজমেন্ট যদি আপনার লাগে তো ডেফিনেটলি আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে এই জাজমেন্টটা, সুপ্রিম কোর্টের এই জাজমেন্টটা ডেফিনেটলি দিয়ে দেবো। আপনাদের হোয়াটসঅ্যাপে PDF কপি আমি পাঠিয়ে দেবো। আপনাদের যদি জাজমেন্টটা দরকার হয় ডেফিনেটলি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই কেসেতে কি হয়, এই কেসেতে ওয়াইফ বিভিন্ন রকম ঝগড়াঝাটি করে তিনি নিজের বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি চলে যাওয়ার পরে তার স্বামী তাকে অনেক রিকোয়েস্ট করে আবার তাকে ফিরিয়ে আনার জন্য এবং সংসার করার জন্য। তারপরে স্বামী সেকশন 9 করে। সেকশন 9টা আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন। সেকশন 9 মানে হচ্ছে রেস্টোরেশন অফ কনজুগাল রাইটস, যেটা বউ ফেরত পাওয়ার মামলা যেটা হয়, রেস্টোরেশন অফ কনজুগাল রাইটস সেকশন 9 সেটা হাজব্যান্ড করে। এবং হাজব্যান্ড এই সেকশন 9টা করার পরেই তখনই কিন্তু ওয়াইফ এফআইআর করে এবং এবং বিভিন্ন রকম সেকশন কিন্তু স্বামীর এবং স্বামীর পরিবারের ওপরে সেগুলো লাগিয়ে দেয়। সেকশনগুলো ফার্স্টে তো তিনি 498-এ তো অবশ্যই লাগিয়েছেন। এছাড়া অন্য যে সেকশনগুলো লাগিয়েছে সেগুলো হলো 323 যেটা মারপিটের ধারা, 504 যেটা ইনসাল্ট করার ধারা, 494 আপনারা অনেকেই জানেন বাইগেমি কেস, এবং 377 আনন্যাচারাল সেক্স।
সুতরাং এরকমভাবে যে ওয়াইফ এফআইআর করে, কমপ্লেন করে এবং এফআইআর করে, সেখানে ওয়াইফ যে অ্যালিগেশনগুলো দেয় সেগুলো আমি আপনাকে সব সেকশনগুলো বলে দিলাম। তাকে নানা রকম ডাউরি ডিমান্ড করা হয়েছে, তাকে নানা রকম অত্যাচার করা হয়েছে এবং তার যে হাজব্যান্ড ছিল সে তাকে না জানিয়ে আবার একটা বিয়ে করে, সেই জন্য বাইগামি সেকশনও লাগিয়ে দেয় এবং তাকে নানা রকমভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়, সেই জন্য কিন্তু তিনি সেকশন 377ও লাগিয়ে দেয়। সুতরাং এতগুলো ধারা কিন্তু ওয়াইফ লাগিয়ে দেয়। কিন্তু স্বামী দিক থেকে কী করলো, স্বামী সেকশন 9 করলো, সেকশন 9 করার পরে এতগুলো সেকশন ওয়াইফ স্বামীর এগেস্টে করে দিল। তাহলে এবার তো ডেফিনেটলি ট্রায়াল করতে ডেফিনেটলি ট্রায়াল চলবে, স্বামীর পক্ষ এবং ওয়াইফ পক্ষ দুজনকে হাজির হতে হবে। কিন্তু এর মধ্যে স্বামী এবং ওয়াইফ যারা যে দুজন ছিল তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, তাদের একটা সেটেলমেন্ট এবং কম্প্রোমাইজ করে নেওয়া হয় এবং স্বামী এবং স্ত্রী দুজনেই মেনে যায় কম্প্রোমাইজ করতে এবং সেটেলমেন্ট করতে। এবং স্বামী কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট, একটা বড় অ্যামাউন্ট কিন্তু ওয়াইফকে দেয় এবং একটা এগ্রিমেন্টও করা হয় যে সেকশনগুলো ওয়াইফ স্বামী এবং স্বামীর পরিবারকে দিয়েছে সেগুলো সে তুলে নেবে এবং ভবিষ্যতে সে আর কোনো রকম কেস করবে না বা লড়বে না, আর তিনি একটা লামসাম অ্যামাউন্ট ভালোই পেয়ে যান। এরকম একটা এগ্রিমেন্ট স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায় এবং স্ত্রী কিন্তু একটা ভালোই অ্যামাউন্ট এখান থেকে স্বামীর থেকে পেয়ে যায়। কিন্তু পেয়ে যাওয়ার পরও যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে 498A যেটা থাকে, সে 498A কিন্তু ওয়াইফ পরবর্তীকালে আর স্বামীর পক্ষ এবং স্বামীর পরিবারের উপর থেকে কিন্তু ডেফিনেটলি তোলে না। সুতরাং এখানেই ঘটনাটা শুরু, যে সেটেলমেন্ট হওয়ার পরও লামসাম একটা অ্যামাউন্ট পাওয়ার পরও কিন্তু স্ত্রী এই 498 এটা স্বামী এবং স্বামীর পরিবারের উপর থেকে ডেফিনেটলি কিন্তু তোলে না। তখন তো স্বামী মহা বিপদে পড়ে যায়, ট্রায়াল কোর্ট থেকে সেই কেসটা খারিজ হয় না। হাজব্যান্ডের পরিবার এবং হাজব্যান্ড কি করে, তার যে ওয়াইফ ছিল সেই ওয়াইফ যে এফআইআর করেছিল সেই এফআইআরের ক্রসিংয়ের জন্য কিন্তু হাইকোর্টেতে সেকশন 482 অনুযায়ী কিন্তু হাইকোর্টেতে পিটিশন করে বা অ্যাপিল করে, কিন্তু হাইকোর্টে কিন্তু এই কেসটাকে মানেনি এবং হাইকোর্টে কিন্তু এই কেসটাকে ক্রস করেনি। সুতরাং হাইকোর্ট থেকেও স্বামী এবং স্বামীর পরিবার কিন্তু ঠিক বিচার পায়নি, হাইকোর্টেও কেসটা কিন্তু ক্রসিং করা হয়নি, কেসটা খারিজ করে দিয়েছিল। এরপরে স্বামী যায় মাননীয় সুপ্রিম কোর্টের কাছে। অনারেবল সুপ্রিম কোর্টের কাছে স্বামী এবং স্বামীর যে পরিবার তারা পিটিশন করে এই কেসটা খারিজ করার জন্য। সুপ্রিম কোর্টের কাছে স্বামীর পক্ষ থেকে দুটো বিষয় অবশ্যই রাখা হয়। দুটো বিষয় এটা, যে প্রথম বিষয় রাখা হয় যে যখনই আরসিআর করা হয় বা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট সেকশন 9 করা হয়, সেকশন 9 করার পরেই কিন্তু ওয়াইফ যে ছিল সে কিন্তু এই কেসটা করে, এই সেকশনগুলো চাপায় এবং এরপরেও চাপানোর পরেও স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটেলমেন্ট হয়ে যায় এবং সেটেলমেন্ট হওয়ার পরও একটা লামসাম অ্যামাউন্ট দেওয়ার পরও কিন্তু ওয়াইফ 498 তোলে না। সুতরাং এখানে 498টা তোলা হোক, এইভাবে তারা একটা পিটিশন সুপ্রিম কোর্টে দেয়। এরপরে সুপ্রিম কোর্ট ওয়াইফ যিনি থাকেন তাকে সমন পাঠায়, সুপ্রিম কোর্ট থেকে সমন ওয়াইফের কাছে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়াইফের সাইড থেকে কিন্তু ওয়াইফ এবং ওয়াইফের সাইড থেকে কিন্তু কেউই কিন্তু সুপ্রিম কোর্টেতে হাজির হয় না। সুতরাং সমন পাঠানো সত্ত্বেও কিন্তু ওয়াইফ কিন্তু সুপ্রিম কোর্টেতে আসে না। তাহলে এখানেও স্বামী কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। তখন সুপ্রিম কোর্ট এফআইআরটা ভালোভাবে দেখে এবং দেখার পরে ভালোভাবে বিচার করে। বিচার করার পরে তারা দেখে যে 498 এই যে কেসটা দেওয়া হয়েছে যে হাজব্যান্ডের পরিবারের উপরে, এখানে পরিবারের যে অপরাধ সেটা খুবই সামান্য এবং যে অপরাধটা তারা করেছে সেটা 498 এর মধ্যে আসে না, 498 এর মধ্যে আসে না। সুতরাং সুপ্রিম কোর্ট কিন্তু এটা তাদেরকে জানায় যে এই অপরাধগুলো, এই সামান্য যে অপরাধ তারা করেছে, সামান্য যে তারা অপরাধগুলো করেছে সেগুলো 498 এর মধ্যে আসছে না এবং যে অপরাধগুলো ওয়াইফ লিখেছে সেগুলো কিন্তু কোনো রকম স্পেসিফিকভাবে তার বর্ণনা কিন্তু এফআইআরে ছিল না। সুতরাং এখানে ওয়াইফের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো কিন্তু 498 এর মধ্যে আসে না এবং সুপ্রিম কোর্ট বলে এখন ওয়াইফের হয়তো মন চেঞ্জ হয়ে গেছে, সে আর কম্প্রোমাইজ করতে চায় না। সুতরাং এখানে টেকনিক্যালি সুপ্রিম কোর্টের কিছু করার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা মন ভাঙবেন না, এখানে আরেকটা কথা বলার আছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে অভিযোগগুলো ওয়াইফ করেছে সেগুলো যেহেতু 498 এর মধ্যে আসছে না, 498 এর অভিযোগের মধ্যে আসছে না, সুতরাং সেখান থেকে কিন্তু পরিবারকে তখন সুপ্রিম কোর্ট কিন্তু রিলিফ দিয়ে দেয় এবং 498 এটা যেটা পরিবারের উপরে ছিল, হাজব্যান্ডের পরিবারের উপরে ছিল, সেটা কিন্তু কোয়াস করে দেয় সুপ্রিম কোর্ট। এখানে কিন্তু একটা ঘটনা ঘটেছে, আপনারা কিন্তু ব্যাপারটা হয়তো খেয়াল করেননি। এখানে যিনি হাজব্যান্ড ছিল সেই হাজব্যান্ড এবং তার পরিবার, সেই পরিবার কিন্তু পিটিশন জমা করেছিল, সেই পরিবারের মধ্যে কিন্তু হাজব্যান্ডের নাম ঢোকানো হয়নি। কারণ সেখানে ব্যাপারটা কি ছিল,
যদি পরিবারের সঙ্গে হাজব্যান্ডের নাম থাকতো তাহলে হয়তো সুপ্রিম কোর্ট কেসটাকে রিজেক্ট করে দিত। সেই জন্যে এখানে স্বামী খুব ভালোভাবে একটা বুদ্ধিমানের কাজ করেছিল যে তিনি তার পরিবারের জন্য শুধু সুপ্রিম কোর্টেতে পিটিশন বা অ্যাপিল করেছিল এবং সুপ্রিম কোর্ট তার পরিবারকে ডেফিনেটলি রিলিফ দিয়ে দিয়েছে, যেহেতু 498-এর মধ্যে কিন্তু তাই সেই অপরাধগুলো আসছিল না। এরপরে যদি হাজব্যান্ড আবার নিজের জন্য আলাদা করে পিটিশন করে সুপ্রিম কোর্টেতে এবং সেইখানে যদি স্পেসিফিক কোনো কারণ দেখাতে না পারে, যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো যদি স্পেসিফিক না হয়, তাহলে কিন্তু স্বামীও কিন্তু এখান থেকে রিলিফ অবশ্যই পেয়ে যাবে, তাকে আলাদা করে পিটিশন করতে হবে। সুতরাং এখানে কিন্তু স্বামী এখানে খুব বুদ্ধিমানের কাজ করেছে, সে পরিবারের জন্য আলাদা পিটিশন করেছে এবং সে পরে হয়তোবা নিজের জন্য আলাদা করে পিটিশন করবে এবং সেখানে কিন্তু হাজব্যান্ডের মোটামুটি এই 498-টা যেমন পরিবারের থেকে ক্রস হয়ে গেছে, সেরকম কিন্তু হাজব্যান্ডেরও কিন্তু ক্রস হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। সুতরাং আমি আপনাদের কিন্তু আইনতভাবে যে কিভাবে কেস করতে হয়, কিভাবে প্রসিড করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু খুব টেকনিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে জিনিসগুলো বুঝে রাখুন, এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারেন। আর যে জাজমেন্টটা আছে, জাজমেন্টটা আমার কাছে আছে, সেই জাজমেন্টটা যদি আপনার কেসের সঙ্গে ম্যাচ করে, ডেফিনেটলি আপনি আমার সঙ্গে কথাবার্তা বলে আলোচনা করে ডেফিনেটলি আপনি যে শর্ত আছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে জাজমেন্ট নেওয়ার, সেটা আপনারা কমিউনিটি ট্যাবেতে দেখে নেবেন। ডেফিনেটলি আপনি আমার থেকে জাজমেন্টটা অবশ্যই নিতে পারেন। তাহলে আপনারা দেখলেন যে এখানে ফলস অ্যালিগেশন এবং ঠিকমতো অভিযোগ, স্পেসিফিক অভিযোগ না থাকার জন্য সুপ্রিম কোর্ট থেকে কিন্তু পরিবারকে রিলিফ দেওয়া হয় এবং 498-টা ক্রস করে দেওয়া হয়, যেটা হাইকোর্টও করেনি এবং ট্রায়াল কোর্টও করেনি। ডেফিনেটলি 498-এর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত হাজব্যান্ড এবং হাজব্যান্ডের পরিবারকে যেতে হয়েছে। সুতরাং এখানে কিন্তু সবার তো ক্ষমতা থাকে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার, কিন্তু কিছু করার নেই। আপনাদের যদি ট্রায়াল কোর্টেতে আপনাদের ঠিকমতো বিচার না পান, আপনারা যদি সেই মতো ন্যায় না পান, তো ডেফিনেটলি আপনারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু আপনাদের যেতে হতে ডেফিনেটলি পারে। সুতরাং এই 498A ব্যাপারটা নিয়ে আজকাল খুবই বেশি এটার মিসইউজ করা হচ্ছে, ডেফিনেটলি মিসইউজ করা হচ্ছে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছে, তা সত্ত্বেও কিন্তু মিসইউজ করা হচ্ছে, সেখানে কিছু করার নেই। সুতরাং আপনাদের কিন্তু যারা স্বামীপক্ষ আছে তাদের কিন্তু আমি বারবার করে সাবধান করে দিচ্ছি, আপনারা ঠিকমতো বিহেভিয়ার করবেন। সেরকম কোনো রকম বিহেভিয়ার ওয়াইফের সঙ্গে করবেন না যাতে আপনাদের 498 কেসটা প্রুফ হয়ে যায় এবং আপনাদের সাজা হয়ে যায়। সুতরাং বাড়িতে যিনি ওয়াইফ আসবে তার সঙ্গে ঠিকমতো ব্যবহার করবেন এবং কোনো রকম যে খারাপ ব্যবহার সেরকম করবেন না। ডেফিনেটলি এভিডেন্স যদি হয়ে যায়, সেরকম কিন্তু যদি ডকুমেন্ট থাকে, এভিডেন্স যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের কিন্তু ডেফিনেটলি শাস্তি ডেফিনেটলি হবে। সুতরাং আমি বলছি যে যদি ফলস হয় তো ডেফিনেটলি আপনি একদিন না একদিন ঠিকই বেঁচে যাবেন। ট্রায়াল লম্বা চলতে থাকবে, আপনাকে আরও হায়ার থেকে হায়ার কোর্টে যেতে হবে, কিন্তু আপনারা নিশ্চয়ই ঠিক বিচারটা অন্তত সুপ্রিম কোর্ট থেকেও ডেফিনেটলি নিশ্চয়ই পাবেন। তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কিছু করার নেই। আপনাদেরকে বোঝাতে গেলে, আপনাদেরকে জানতে হলে আপনাদের একটু লং টাইম নিয়ে ভিডিওটা দেখতে হবে। তাহলে আজকে আসি, এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি। আর 498 আন্ডারে যেন ছেলেরা না পড়ে সেই কামনাই করছি। সুতরাং আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।